প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে সিইসি এবং ভিসি পদত্যাগ করতে চায় কেন, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আজকে দিনের বেশ আলোচিত দুজনের দুটি ঘটনা। একজন চিফ ইলেকশন কমিশনার সিইসি, তিনি রাজশাহীতে নির্বাচন কর্মকর্তাদের এক মতবিনিময় সভায় বলেছেন, কথা প্রসঙ্গে আলাপ প্রসঙ্গে বলেছেন যে নির্বাচন নিয়ে সরকার চাপ দিলে পদত্যাগ করব, এটি সিইসির বক্তব্য। আরেকদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাকসুর নির্বাচনকে কেন্দ্র করে একটা কথা বলেছেন যে ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে দায়িত্ব ছেড়ে সব বলে দেব। কি বলে দিতে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাকসু নির্বাচন নিয়ে? অবশ্য দিনের আরো এক ভাগে দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি আবার সংবাদ মাধ্যমকে বলবার চেষ্টা করেছেন যে আমি আসলে পদত্যাগের কথা বলিনি, এভাবে কথাটা বলিনি, আমার কথাটাকে ঘুরিয়ে গণমাধ্যম প্রকাশ করেছে। তিনি এই কথাটা দিনের প্রথমার্ধে বললেন এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তিনি বলবার পর কি সরকারের তরফ থেকে তাকে ফোন করা হয়েছে, চাপ দেওয়া হলো যে আপনি এই ধরনের কথা কেন বললেন, এখনই আপনি গণমাধ্যমকে অন্য কথা বলুন? তার প্রেক্ষিতে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর একথা বললেন? আবার রাজশাহীতে মতবিনিময় সভায় সিইসি বললেন যে সরকার যদি সরকারের মতো নির্বাচনে চায় তাহলে সিইসি এই চেয়ারে থাকবে না, নাসিরউদ্দিন এই চেয়ারে থাকবে না, এমনটা তিনি বলেছেন। পদত্যাগের কথা আসছে কেন? কারণ সুন্দর সময়, চমৎকার সময় তো চলছে। গত এক বছর অনন্য বাংলাদেশ, অনন্য বলতে মানে এরকম বাংলাদেশ তো কখন হয়নি। কাজে এরকম বাংলাদেশের কর্মকর্তারা পদত্যাগ করতে চাইছেন কেন? এটাই বাস্তব, এটাই সত্য যে বিভিন্ন দায়িত্বে যারা আছেন, সিইসি উল্লেখযোগ্য পদ, চোখে পড়বার মতো পদ, তিনি যদি হঠাৎ পদত্যাগ করে চলে যান চোখে পড়বে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। এই মুহূর্তে আপনি খেয়াল করে দেখবেন যে সারা বাংলাদেশের দৃষ্টি এই মুহূর্তে ডাকসু নির্বাচন, চলমান ডাকসু নির্বাচন প্রক্রিয়ার দিকে, যে এই নির্বাচনটা কি হচ্ছে। কারণ এখানে খানিকটা আলোচিত ঘটনা ঘটেছে যে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে কখনো রাজনীতি করতে পারেনি, কিন্তু এবার দোর্দণ্ড প্রতাপে প্যানেল ঘোষণা করেছে এবং নির্বাচনী ক্যাম্পেইন করছে এবং নির্বাচনে বিজয়ের আশাবাদ রাখছে। সেই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে চোখ, এবং সেই অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রকাশ্যে বললেন যে যদি বাধা আসে পদত্যাগ করে সব বলে দেব। কি বলে দিতে চান তিনি? তাকে কি কেউ বলেছে, কেউ কি চাপ দেওয়া হচ্ছে যে পুরো প্যানেলটা কিন্তু আমাদের পক্ষে দেওয়া হবে এমনটা? কিংবা সিইসি কে কি কেউ বলছেন যে নির্বাচনটা আমাদের মতো করতে হবে, যার দরুন তিনি বললেন যে আমি পদেই থাকবো না, নাসিরউদ্দিন এই পদেই থাকবে না? এমনটা কি হতে পারে? এমনটা। আর আরেকটা জিনিস যে অনন্য সময়, ভিন্ন রকম সময়, 54 বছরের বাংলাদেশের ইতিহাসে ভিন্ন রকম সময়, ভিন্ন রকম কোন দিক দিয়ে? আমরা যে ফ্যাসিস্ট বলি, সারাদিন বলি, আমরা এক শ্রেণীর মানুষ সারাদিন ফ্যাসিস্ট বলি, আর এখন যারা আছে তারা ফ্যাসিবাদ বিরোধী। আমরা ফ্যাসিস্টের 16 বছর দেখেছি, এখন যা কিছু ঘটছে তা 16 বছরে ঘটেনি। কিন্তু এখন আমি বললাম যে সম্পূর্ণ ভিন্ন সময়। এই ভিন্ন সময়ের কারণে যেসব পদ উল্লেখযোগ্য নয়, চোখে পড়বে না, সেসব মানুষ যারা এই সরকারের বিভিন্ন সংস্থায়, সরকারি প্রতিষ্ঠানে যোগদান করেছিলেন, তারা ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে পদত্যাগ করা শুরু করেছেন, পদত্যাগ করছেন। আমি বেশ কিছুদিন আগের ভিডিওতেও এমনটা বলেছিলাম। আজকে চোখে পড়ার মতো জায়গাগুলো আলাপ আসছে যে পদত্যাগ করবো প্রয়োজনে। কেন পদত্যাগ করার কথা বলছেন? আজকে যে সময়টি চলছে, এই সময়ে যারা সঙ্গী, তারা কি একদিন জবাবদিহির আওতায় আসবেন না? তাদের পরিবার পরিজন নেই, তাদের পরিবার পরিজন একটু ঠান্ডা মাথায় কি চিন্তা করে না যে আজকে এই সময়টা থাকবে না, সময়টা পাল্টে যাবে? আমরা ভুলে গেলে চলবে না, অতীতেও আজ থেকে 1 বছর আগেও একটা সময় ছিল, কিংবা বিগত 16 বছরের যে অতীতটা ছিল সেটাও কিন্তু একটা সময় ছিল। সেই সময়ের প্রধান বিচারপতি কে এখন কোর্টে উঠতে হয় পেছনে হাত কড়া পরে, পিছ মোড়া করে।
সেই সময় নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনারকে কোর্টে উঠতে হয়, পেছনে হাত কড়া বেঁধে পিছমোড়া করে একাধিক প্রধান নির্বাচন কমিশনারকে। আজকের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, তাদের মধ্যে কি এই ভাবনাগুলো আসে না যে আজকে যা চলছে তা ওই সময়ের থেকে নিশ্চয়ই ভালো নয়, বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভালো বলছে না, তো এই বলছে না সেহেতু এই অবস্থার পরিবর্তন হবে, এবং পরিবর্তন হয়ে একবারও কি যারা দায়িত্ব পালন করছেন তাদের কি মনে হচ্ছে না যে আমাদের হাতেও হাত কড়া পড়তে হতে পারে? যদি মনে হয়ে থাকে, যাদের মনে হচ্ছে, তারা আসলে পদত্যাগ করে চলে যাচ্ছেন। হ্যাঁ, হয়তো জুলাই আগস্টের আন্দোলন, সহিংসতার পরে অনেকে স্বপ্ন দেখেছিলেন যে বিগত 16 বছরের অনেক কাজ হয়েছে, ভালো কাজ হয়েছে, কিন্তু অনেক অনিয়ম ছিল, অনেক দুঃশাসন ছিল, আমরা সেই দুঃশাসন থেকে বের হয়ে একটা নতুন বাংলাদেশ নির্মাণ করব। কিন্তু 1 বছর পর এসে যদি দেখেন যারা দায়িত্বে এসেছিলেন বিভিন্ন পদ পদবিতে, বিভিন্ন দায়িত্বশীল জায়গায়, তাদেরকে স্বপ্নভঙ্গ হয়নি, হচ্ছে না। স্বপ্নভঙ্গ হচ্ছে বলে অসংখ্য মানুষ পদত্যাগ করে চলে গেছেন। অন্ততপক্ষে তারা বলতে পারবেন যে আমি তো ওই সরকারের সাথে শেষ পর্যন্ত ছিলাম না বলে অন্ততপক্ষে মার্জনা পেতে পারেন। কিন্তু যারা এখনো পর্যন্ত দায়িত্বে আছেন তাদের মধ্যেও কিন্তু এই ভাবনাটা কুরে করে খাচ্ছে, এবং অনেকে সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ জায়গায় যেগুলো চোখে পড়ে সেগুলোতে পদত্যাগ করতেই পারছেন না। পদত্যাগ করলেও তার বিপদ হতে পারে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বললেন যে ডাকসু নির্বাচনে যদি কোনো প্রভাব বিস্তার করার কথা আসে তাহলে আমি পদত্যাগ করে সব বলে দেব। পরক্ষণে দিনের আরেক ভাগে তিনি বললেন যে না, আমি এভাবে বলিনি, আমার কথাটা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। তাহলে কি তাকে কি এই কথা বলার প্রেক্ষিতে চাপ দেওয়া হয়েছে? যেটি হোক না কেন, সময় ভালো যাচ্ছে না। আজকে যে ঘটনাটা ঘটছে, অন্যদের সাথে যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে, আজকে যারা দায়িত্বশীল আছেন তারা মাস্ট একটা রিভার্স ঘটনার মধ্যে পড়বেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। একটি উদাহরণ ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। আমাদের এই অঞ্চলের দেশ, দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কায় বছর 3 আগে সরকার পতন হয়েছিল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, এবং পতন হবার পরে অন্তর্বর্তীকালে যিনি দায়িত্ব নিয়েছিলেন সরকারের, রনিল বিক্রমাসিংহে, তিনি গ্রেপ্তার হয়েছেন। শ্রীলঙ্কায় সরকার পতন হয়েছে আমাদের থেকে 2 বছর 2.5 বছর আগে, আমাদের এখানে সরকার পতন হয়েছে 2 বছর 2.5 বছর পরে। এবং শ্রীলঙ্কায় সরকার পতন হয়ে শ্রীলঙ্কা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। এর প্রধানতম কারণ সেখানে শিক্ষা। শ্রীলঙ্কা হচ্ছে শিক্ষিত জাতি, কিন্তু আমরা হচ্ছে মূর্খের জাতি। আমরা খুব সহজে ঘুরে দাঁড়াবো এটি বলা কঠিন। তবে শ্রীলঙ্কায় যা যা ঘটছে তার রিপিট কিন্তু ঘটছে। শ্রীলঙ্কায় সরকার পতন হয়েছে, আমরা তখন বলতাম যে শ্রীলঙ্কার মতো ঘটনা বাংলাদেশে ঘটবে না, কিন্তু বাংলাদেশে ঘটে গেছে। আজকে শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অ্যারেস্ট হয়েছেন। বাংলাদেশের সরকারের প্রধান বর্তমানে অন্তর্বর্তী যিনি দায়িত্বে আছেন তিনিও একদিন অ্যারেস্ট হবেন, এতে কোনো মিস নেই। যেভাবেই বলুন না কেন, সিইসি কিংবা ঢাবি ভিসি যেভাবেই বলুন না কেন, তাদের মধ্যে হয়তো একটু ভাবনার উদ্রেক করে যে থাকবো না, চলে যাব। চলে গেলে অন্ততপক্ষে, পদত্যাগ করলে অন্ততপক্ষে এই যে বলতে পারবো যে আমি তো সেই সরকারের সাথে শেষ পর্যন্ত ছিলাম না, এই কথা বলে হয়তো বেঁচে যাব। কিন্তু যারা দায়িত্ব পালন করছেন, আপনি নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার, আপনি যেভাবেই নির্বাচন করেন না কেন, নির্বাচন যে একটি বিতর্কিত নির্বাচন হবে, তো যদি এই অবস্থায় এইরকম পরিস্থিতিতে যদি একটি নির্বাচন হয়, সেই নির্বাচনটি বিতর্কিত হবে। কারণ একটি দলকে ইতিমধ্যেই বাদ দিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের কার্যক্রম সরকার স্থগিত করেছে, আর নির্বাচন কমিশন নিবন্ধন স্থগিত করেছে। কাজে আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনি নির্বাচন করবেন, আপনি এই অপরাধটা করে ফেলবেন, এবং এই অপরাধের শাস্তি আজ হোক, কাল হোক, 10 বছর পর হোক, 20 বছর পর হোক, আপনাকে পেতে হবে। ক্রিস্টাল ক্লিয়ার। যাই হোক, আপনি হয়তো এই ভাবনাগুলো থেকেই এমন বক্তব্য দিচ্ছেন কিনা, যদি দিয়ে থাকেন হতে পারে। যেটি হোক, যারা দায়িত্বশীল আছেন, দেশের
অচল অবস্থায় তাদের মধ্যে যে হতাশা কাজ করছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং এই হতাশা শেষ পর্যন্ত দায়িত্বশীলদের কোথায় নিয়ে যায় সেটি দেখার বিষয়, এবং সেটি সময় বলতে পারবে ভালো। আসসালামু আলাইকুম। শুরুতেই একটি প্রশ্ন করি, বাংলাদেশে এই মুহূর্তে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কত হাজার অথবা কত লাখ এজেন্ট রয়েছে? এই হিসেবটা নিশ্চয়ই সরকারে দিতে হবে। আমরা ধরে নিতে পারি যে আওয়ামী লীগের সময় যেমনটা শুনতাম যে গাছের ডালে, গাছের পাতায়, আকাশে বাতাসে যেখানে সেখানে নাকি রয়ের এজেন্টের ছড়াছড়ি, তো আওয়ামী লীগের সময় থাকলেও এখন এই মুহূর্তে তুমুল ভারত বিদ্বেষী এবং মহান বিপ্লবী সরকারের সময়, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সময় এত এত হাজার হাজার লাখে লাখ রয়ের এজেন্ট কেন থাকবে এই বাংলাদেশে? এবং যারা রয়ের এজেন্ট বলে বিভিন্ন মানুষকে আক্রমণ করছেন, সরকার কেন এই জায়গাটা পরিষ্কার করছে না যে অমকে অমকে রয়ের এজেন্ট? সরকার তো ছেড়ে দেওয়ার কথা নয়। যুদ্ধ অপরাধী গোলাম আজমের পুত্র, সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহ হিল আমান আজমি গত কয়েকদিন ধরে আমাকে নানানভাবে হুমকি দিয়ে আসছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন, আপনাদের সঙ্গে শেয়ার করেছে, এবং তার এই ধুমকি ধামকি কিছুতেই কমছে না। তিনি প্রথমে বললেন যে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, এরপর তিনি বললেন, মানে পত্রিকায় রীতিমতো বিবৃতি দিয়ে তিনি বললেন যে আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, কুলাঙ্গার, রয়ের এজেন্ট ইত্যাদি ইত্যাদি শব্দ তিনি ব্যবহার করলেন পত্রিকায় বিবৃতির মাধ্যমে। তার ফেসবুক স্ট্যাটাসে এই ধরনের শব্দ রয়েছে, এবং তার বিরুদ্ধে যিনি অভিযোগ নিয়ে আসছেন তাকেই রয়ের এজেন্ট, দালাল, ভারতের দালাল, আওয়ামী লীগের দালাল, এই ধরনের আপত্তিকর শব্দ ব্যবহার করছেন। যেমন সাংবাদিক নবনীতা চৌধুরী, সাংবাদিক আতিকুর রহমান পূর্ণিয়া, তাদেরকেও রয়ের দালাল বানানো হয়েছে। তার বিরুদ্ধে সমালোচনা করলেই এই ধরনের ন্যাক্কারজনক ভাষায় আক্রমণের শিকার হতে হচ্ছে এবং ভয়ঙ্কর ধরনের হুমকি দিচ্ছেন। পরবর্তীতে তিনি বললেন যে মঞ্জুর আলম পান্নাকে পত্রিকায় বিবৃতি দিয়ে বলছেন যে আমাকে নাকি নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে, নইলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শেষ নেই হুমকি ধামকির। স্পষ্ট করে বলতে চাই, নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে মিস্টার আবদুল্লাহ হিল আমান আজমি সাহেবকে। তার কারণ অন্তত আমি তার বিরুদ্ধে যে কথাগুলো বলেছি, যেগুলো তার বিরুদ্ধে গেছে, পত্রিকার রেফারেন্স দিয়ে এবং সাংবাদিকতার সব ধরনের ইথিক্স মেনটেন করেই কথা বলে থাকি। তার বিরুদ্ধেও সেভাবে সব ধরনের সাংবাদিকতার নর্মস মেনটেন করেই কথা বলেছি, এবং পত্রিকার রেফারেন্স দিয়ে। মজার বিষয়টি আপনাদেরকে জানিয়েছিলাম যে ভারতের আনন্দবাজার পত্রিকাতে তাকে জঙ্গিবাদের অন্যতম উস্কানিদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভারতে হামলার চেষ্টার নেতৃত্ব তিনি রয়েছেন, বাংলাদেশের সেনাবাহিনীকে ডিস্টাবিলাইজড করতে তিনি নানান ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, ইসলামিক রেভলিউশনারি আর্মি তিনি গঠন করতে যাচ্ছেন, এই ধরনের অভিযোগের ভিত্তিতে আমি আমার বিশ্লেষণ করেছি। এটির বিরুদ্ধে তিনি কথা বললেও পাকিস্তানের ক্যাচ লাইনে তাকে যে, তার বাবাকে যে পাকিস্তানের হিরো, জামাত ইসলামী লিডার গোলাম আজমের পুত্র হিসেবে তাকে সম্বোধন করা হলো, এবং তিনি বাংলাদেশকে অস্বীকার করেন, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে অস্বীকার করেন পাকিস্তান প্রেমের কারণে, সেসব বিষয়ে তিনি কোনো স্টেটমেন্ট দেননি, সে বিষয়ে তিনি কোনো ধরনের কোনো কথা বলেননি। ওই একই সাথে আমি কথা বললেও সেক্ষেত্রে আমি কুলাঙ্গার না। এই প্রশ্ন যখন তুললাম, তিনি বেশ হাস্যকরভাবেই তিনি, যখন তার সম্বিত ফিরে এলো আমার প্রশ্নের মাধ্যমে, তখন তিনি আবার রয়েল এজেন্ট বানিয়ে দিলেন। পাকিস্তানের ক্যাচ লাইনে যিনি মন্তব্য প্রতিবেদনটি লিখেছেন তাকে নিয়ে, তাবাসসুম খান, তিনি নিয়ে নাকি রয়েল এজেন্ট। বুঝুন অবস্থা। তিনি তাবাসসুম খান সম্পর্কে কি বলছেন একটু বলি। পাকিস্তানে ভারত বা রয়েল এজেন্ট এই নারী, এই এজেন্টের বক্তব্যের সাথে সত্যের দূরতম কোনো সম্পর্ক নেই। আমি খাঁটি বাংলাদেশি, আমার প্রতিটি অণু, পরমাণু, শিরা, উপশিরা, লোমকূপ, রক্তবিন্দু বাংলাদেশি। যারা দেশপ্রেমিক তারা এটা ঠিকই জানেন, কেবল ভারত বা রয়ের এজেন্টরাই চেতনার বড়ি খেয়ে আমাকে ট্যাগ লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। ওহে কুলাঙ্গারগণ, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমার কোনো কথা, কাজ বা আচরণে কেউ এ ধরনের কোনো প্রমাণ দিতে পারবে না। প্রমাণ তো তিনি দিয়েছেন নিজে, আমরা আর কি প্রমাণ দেব? তিনি কথিত আয়নাঘর থেকে, তার আয়নাঘরে থাকা নিয়ে তো নানা ধরনের প্রশ্ন আছে, কথিত আয়নাঘর থেকে বেরিয়ে
তিনি একটি সংবাদ সম্মেলন করলেন ভার্চুয়ালি ৩রা সেপ্টেম্বর সম্ভবত। সেখানে তিনি কি বলেছিলেন? সেখানে তিনি নিজের নানান ধরনের অভিজ্ঞতা এবং ইচ্ছের বহিঃপ্রকাশ ঘটালেন। বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটিকে স্বাধীনতার পরিপন্থী হিসেবে উল্লেখ করলেন। তিনি এটিকে স্বীকার করেন না। তিনি বাংলাদেশের সংবিধানকে অস্বীকার করলেন। তিনি জোর দাবি জানালেন যে নতুন করে একটি কমিটি করে সংবিধান তৈরি করা হোক। যারা এক্সিস্টিং সংবিধানের বিরুদ্ধে এই ধরনের কথা বলছেন তারা তো রীতিমতো রাষ্ট্রদ্রোহী, তার তো জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এবং এই যে এনসিপি, এই কথাটা আমরা কেউ সাহস করে বলছি না, যারা সংবিধানকে, যে সংবিধানের অধীনে এই সরকারের গঠন শপথ, সেই সরকারের ভিতরে যারা রয়েছে বা অন্যতম ভরকেন্দ্র এনসিপির নেতারা যেভাবে সংবিধান ছুঁয়ে ফেলছেন, দুমড়ে মুচড়ে পায়ের নিচে পেশার চেষ্টা করছেন, তাদেরকে কেউ রাষ্ট্রদ্রোহী হিসেবে কেন আখ্যা দিচ্ছে না? তাদের বিরুদ্ধে কেন রাষ্ট্রদ্রোহের মামলা হচ্ছে না? এবং এই আব্দুল্লাহ আমান আজমি সাহেব তিনি তো একই ধরনের কথা ক্রমাগতভাবে বলে যাচ্ছেন। এবং আরো একটি কথা অনেকেই যে প্রশ্ন করছেন যে এই ব্যক্তিকে সেনাবাহিনীতে কিভাবে নিয়োগ দেওয়া হয়েছিল, খুবই ভ্যালিড কোশ্চেন। কারা তাকে নিয়োগ দিয়েছিল? তিনি যখন 1981 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হন, তখন তার বাবা যুদ্ধাপরাধী গুলাম আজম তো পাকিস্তানের নাগরিক, বাংলাদেশের নাগরিকত্ব পাননি। সেই হিসেবে তিনিও বাংলাদেশের নাগরিক নন। তাহলে তাকে কিভাবে নিয়োগ দেওয়া হয়েছিল? এবং ওই সময় যখন সেনাবাহিনীতে এটি নিয়ে প্রশ্ন উঠল যে সেই হিসেবে তার সামরিক প্রশিক্ষণ অবৈধ ছিল কিনা, তখনকার যে সামরিক শাসক জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ তার কাছে ছুটে গেলেন আব্দুল্লাহ আমান আজমির গর্বিত পিতা যুদ্ধাপরাধী গুলাম আজম, এবং তিনি সেখানে গিয়ে জেনারেল এরশাদের কাছে আকুতি মিনতি করে যেভাবে হোক ম্যানেজ করে জেনারেল এরশাদ যখন বিষয়টি মৌখিকভাবে তিনি হস্তক্ষেপ করলেন, তখন এই বিষয়টি নিয়ে আর কোনো কথা ওঠেনি। সেই আব্দুল্লাহ আমান আজমি যিনি বাংলাদেশকে অস্বীকার করেন, তিনি নাকি আবার দেশপ্রেমিক, আর আমাদেরকে বানাচ্ছেন দেশের শত্রু। এবং এই যে কুলাঙ্গার বলছেন, রয়ের এজেন্ট যত্রতত্র বানিয়ে দিচ্ছেন, পত্রিকায় বিবৃতি দিয়ে সেগুলো আবার এই সব শব্দে প্রকাশিত হচ্ছে। ক্ষমা তাকে চাইতে হবে। এবং তিনি মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়েও বিতর্ক ছড়িয়েছেন। এমন ভাবে বলেছেন, বিতর্ক থাকতেই পারে যে এক্সাক্ট 30 লাখ মানুষ শহীদ হয়েছেন, হয়তো 2, 4, 20,000, 50,000, 1 লাখ এদিক ওদিক হতে পারে। কিন্তু তিনিও যেভাবে মন্তব্য করেছেন তার ঔদ্ধত্য দিনের পর দিন প্রকাশ করে যাচ্ছেন, আর তিনি উল্টো আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছেন। সবকিছুরই শেষ আছে, শুধু এটুকু বলি।